আমরা কিন্তু সরকারের ১০০ দিনের বা ১০০ দিন পার করার যে ইতিহাস, সেই ইতিহাস যদি দেখি, উল্টে পাল্টে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস কিন্তু সরকারের কাছে ফিরেছে। সেটা হলো পাথরের যে রাজস্ব ফাঁকি, সেটা কিন্তু বন্ধ হয়েছে এবং পাথরের রাজস্ব কিন্তু ফিরছে সরকারের ঘরে এবং ঠিক সেই জায়গা থেকে রাজস্ব কিন্তু আরও বাড়ছে। তার পাশাপাশি সরকার কিন্তু বীরভূম বা এই যে পশ্চিমাঞ্চল, বেসিক্যালি এই জায়গাগুলোর জন্য বেশ খানিকটা উন্নতির কথা ভাবছে এবং সেক্ষেত্রে পুরুলিয়ায় শিল্প বা বীরভূম, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু যে সমস্ত জায়গাগুলো এতদিন অনুন্নয়নের ছাপ ছিল, সেগুলো উন্নয়নের দিকে আনার চেষ্টা করছে। সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের যিনি রীতিমতো মন্ত্রী বা পশ্চিমাঞ্চল রীতিমতো দেখভাল করছেন, শুভেন্দু অধিকারী, তিনি ঘোষণাও করেছেন। কিন্তু আমি আজকে এই মুহূর্তে যার সঙ্গে রয়েছি, তিনি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং সাঁইথিয়ার বিধায়ক, যে সাঁইথিয়া এত বছর ধরে কার্যত একেবারে পিছনে ছিল বা বলা ভালো অনুন্নয়নে ছিল এবং ঠিক সেই উন্নয়নের মানুষ যে ক্ষেত্রে উন্নয়নের রায় দিয়েছে, সেই উন্নয়নের রায় ঠিক কিভাবে নিজেরা প্রতিফলিত করতে পারছে নিজের এলাকায়, সেটাই আজ শুনে নেব। আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণকান্তবাবু। কৃষ্ণকান্তবাবু নমস্কার সিএনএ। আমার যে প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে সরকারের ১০০ দিন। এই সরকারের ১০০ দিন কি বলবেন? প্রথম উত্তরটা কী হবে ১০০ দিন প্রসঙ্গে? প্রথমেই আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। এই ১০০ দিনে তিনি ১০০-এর অধিক মানুষের জনকল্যাণগামী কাজ তিনি করে দিয়েছেন। আজ এই ১০০ দিনে আপনি দেখলেন, আজকে গতকাল মনে হয়, গত দুদিন আগে ১৭ তারিখ পেরেলো, এই এইবারের লাস্ট অন্নপূর্ণা যোজনায় প্রায় ১,৪৫,০০,০০০ মহিলাকে ৩,০০০ টাকা, এমনও আসছে যে একটা ফ্যামিলিতে ২-৩ জন মহিলাও যে ৩,০০০ টাকা করে পাচ্ছে। স্বনির্ভর হওয়ার জন্য মহিলাদের এই উদ্যোগ। এছাড়া বাসে মহিলাদের জন্য বাস ফ্রি এবং যে মাতৃবন্দনা যোজনা, সেই জায়গাতেও ২১,০০০ টাকা। এছাড়াও একটার পর একটা এই ১০০ দিনের মধ্য দিয়ে একটা প্রান্তিক মানুষ, সেই প্রান্তিক মানুষদের জন্য আগে এনআরজিএ প্রকল্পে ১০০ দিনের কাজ হতো, আর এখন বিকশিত ভারত জি রামজি প্রকল্পে ১২৫ দিন মানুষ কাজ পাবে। তাই এই পশ্চিম বাংলায় প্রথম যদি ধরা হয়, তাহলে কেবলমাত্র শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরেই যেভাবে মানুষের কাজ হচ্ছে, তাতে মানুষ আজ বুঝতে পারছে যে এই সরকার আসা কতটা জরুরি ছিল এবং মা মাটি নামক যে সরকার চলছিল, তাতে মাটি কিভাবে কুলসিত হয়েছে এবং মা বোনদের সম্মান কীভাবে নষ্ট হয়েছে, আজকে কিন্তু পশ্চিমবঙ্গ তথা সাঁইথিয়ার মানুষ এবং বীরভূমের মানুষ তা আজকে জানতে পারছে। আজকে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে বলেছিল যে নারীদের সম্মান আসবে। আজ নারীদের সম্মান এসেছে। আজকের ডেটে আপনারা দেখছেন যে পাথর থেকে, বালি থেকে যেভাবে অবৈধ টাকা অন্যদিকে বাইপাস হয়ে চলে যেত, আজকে আপনারা দেখেছেন ডিসিআর ডিজিটাল হয়েছে, অর্থাৎ সরকারি আধিকারিকদেরও ফাঁকি মারার জায়গা নেই এবং কোনো মানুষই, যারা আগে কি হতো না অবৈধভাবে ডিসিআর চলতো, তার টাকা লুট হয়ে যেত, এখন কিন্তু সেই জায়গাটি আর নেই। আর বলেছিল মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তৎকালীন সময়ে বিরোধী দলনেতা থাকাকালীন তিনি বলেছিল যে দুর্নীতিতে জিরো টলারেন্স। আজকে দেখুন যে বালি মাফিয়া, পাথর মাফিয়ার বাড়িতে বাড়িতে কত কোটি টাকা উদ্ধার হচ্ছে, আর সেই কোটি টাকা আজকে মানুষের কাজে, মানুষের খরচায় ব্যবহৃত হবে। সে তো আপনার বিধানসভায় হয়েছে। একদম তাই। আজকের দিনে আমার বলতে কোনো দ্বিধা নেই যে সাঁইথিয়া বিধানসভার মৌরাক্ষী নদীর তীর বরাবর এবং ডেউচা পাচামি একটা পাথর এলাকা, আর সেই ডেউচা পাচামি এলাকাতেই আপনারা জানেন
যে কয়লা উত্তোলনের জন্য বিশ্বে একটা নজির সৃষ্টি করার জন্য মমতা ব্যানার্জি হাওলা করেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি যে সেই জায়গার মানুষরা শিল্পের নামে তারা প্রহসন করেছে, কয়লা শিল্পের নামে মানুষের মধ্যে একটা অন্য ধরনের ভয় ভীতি সৃষ্টি করেছিল। আজকে দেখুন পাথর থেকে এত টাকা কি হচ্ছে, রাজস্ব আদায় হচ্ছে। এতে মানুষ আজকে দুহাত তুলে আগামী দিনে যেমন গত সরকারকে তারা যেমন ভেবেছিল যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো মমতা ব্যানার্জি এসে বা মানুষের কাছে ভালো কিছু করবে, কিন্তু আজ মানুষ টের পাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সরকার কতটা স্বচ্ছভাবে মানুষকে পরিষেবা দিতে পারে। আমার এই জায়গা থেকে আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে যে দুর্নীতি রুখে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পাথরের তোলাবাজি বন্ধ হয়েছে, কিন্তু যদি এদিক থেকে দেখা যায় বারবার করে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন বিধায়কদের বিভিন্ন বিজেপি নেতাদের সতর্ক করছেন যে তোলাবাজি বন্ধ করতে হবে, নইলে ডিম কিন্তু ঘুরে আপনাদের গায়ে আসতে পারে। আমার কাছে কথা, যদি তোলাবাজি বন্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আর কি দরকার পড়বে এই শ্রমিক ভট্টাচার্যের কথাগুলোর? সেক্ষেত্রে কেন শ্রমিক ভট্টাচার্য কথাগুলো বারবার বলছেন? আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় পূজনীয় ব্যক্তি। আজকে দেখুন বিজেপিতে এ কথা বলা যায়, বিজেপির যারা আমাদের নেতৃত্ব তারা আজকে স্বাধীনভাবে যে এ কথা বলতে পারে তার প্রমাণ কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নিচু স্তরের কর্মীরা তার কিন্তু প্রমাণ পেয়েছে। বিগত দিনে কোনো দলের নেতা এরকম ধরনের কথা বলতে পারতো দলের কর্মী সমর্থক দিকে? পারতো না। তাহলে দেখুন সেই শ্রমিক ভট্টাচার্য যিনি আমাদের রাজ্যের সভাপতি, রাজ্যসভার সাংসদ, তিনি কতটা স্বচ্ছতার সহিত রাজ্য বিজেপি প্রদেশকে কত সুন্দরভাবে তার নীতি আদর্শ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ কতটা সুন্দর আপনি দেখুন যে তিনি কতটা লাগাম তিনি লাগিয়ে রেখেছেন স্বচ্ছতার জন্য, যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বিধায়করাও যদি তোলাবাজির সঙ্গে যুক্ত থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি তার প্রতি যে কোনো ব্যবস্থা নিতে দুবার ভাববে না। এটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ এত বড় স্বচ্ছতা এবং স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই আছে বলেই আজকে সম্মানীয় আমাদের সভাপতি শ্রমিকদাই কথা বলছেন। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি কৃষ্ণবাবু, সেটা হচ্ছে যে তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজের আন্দোলন করে আপনি দীর্ঘ কয়েকদিন জেল খেটেছিলেন, আজ বিধায়ক হয়েছেন এবং এই তিলপাড়া ব্যারেজ নিয়ে আপনি নতুন কোনো যে পরিকল্পনা সেটা বিধানসভায় জানিয়েছেন, এরকম কিছু আছে বা নতুন কোনো পরিকল্পনা কি আছে আপনার যেটা আপনি জানাবেন? একদম। দেখুন আমাদের এই বীরভূমের থেকে যিনি আমাদের মন্ত্রী হয়েছেন সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায় এবং আমাদের কৃষিমন্ত্রী সম্মানীয় দুধকুমার মণ্ডল, দুজন ক্যাবিনেটের মন্ত্রী আছেন এবং তাদের মাধ্যম দিয়ে এবং আমরা বিশেষ করে সম্মানীয় আমাদের রামপুরহাটের এমএলএ ধ্রুব সাহা এবং নিজে আমি নিতিনজির সঙ্গে আমাদের দেখা হয়েছে। নিতিনজির সাথে আমরা আমাদের যে বড় রাস্তা, বিশেষ করে তিলপাড়া ব্যারেজের যে সমস্যা সেই বিষয় নিয়ে আপনারা জেনেছেন যে 4 লেন রাস্তা কিন্তু হবে এবং তিলপাড়া ব্যারেজ আধুনিকভাবে সেজে উঠবে। এটা খুব তাড়াতাড়ি কিন্তু এর কাজ কিন্তু শুরু হবে। তাই তিলপাড়া ব্যারেজ যে বিগত দিনে তার যে অবস্থা, অর্থাৎ তিলপাড়া ব্যারেজের নিচে যেভাবে বালিকে তুলে তিলপাড়া ব্যারেজকে শেষ করে দিয়েছিল, সেটা কিন্তু নতুন রূপে নতুনভাবে সাজবে। আর যেদিনই সাজবে সেদিনই আমি মনে করি যে তিলপাড়া ব্যারেজকে যাতে তার পূর্ণ মর্যাদা ফিরে পায়, তিলপাড়া ব্যারেজের মর্যাদা যারা হানি করেছে আর তাদের জন্য যারা দুর্নীতি করেছিল তাদের বিরুদ্ধে বলতে গিয়ে আমার মতো একজন প্রান্তিক কার্যকর্তা জেল খেটেছিল, সেদিনই আমার জীবন সার্থক হবে সাধারণ মানুষের জন্য। কৃষ্ণবাবু, এই প্রান্তিক জায়গা এবং আপনার মতন সাধারণ মানুষ থেকে বিধায়ক হওয়া, এই যে লড়াইটা যেমন একেবারে অত্যন্ত ইতিবাচক লড়াই এবং অত্যন্ত একেবারে গুরুত্বপূর্ণ লড়াই, ঠিক তার পাশাপাশি আমার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো ময়ূরাক্ষী নদীর তীরে বালি এবং মোহাম্মদ বাজারের পাথর,
যেখানে মিনার মণ্ডল পাথর সম্রাট তিনি গ্রেফতার হয়েছেন, কোটি কোটি টাকা তার বাড়ি পাওয়া গেছে, আমরা দেখেছি সবাই। এই যে জায়গাগুলোকে আপনি রিডেভেলপ কিভাবে করবেন যেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের কর্মসংস্থান তারা ফিরে পাবে? দেখুন, আমরা আগেও বলেছি যে ডেউচা পাচামি তথা সাঁইতিয়া বিধানসভা এবং রামপুরহাট বিধানসভা একটা খনিজ সম্পদের এবং প্রাকৃতিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ স্থান। আর সেই স্থানকে কেন্দ্র করেই বালি মাফিয়া, পাথর মাফিয়া, বিভিন্ন দুর্নীতিবাজ লোকরা কিন্তু তৎকালীন সরকারকে কেন্দ্র করে তারা কিন্তু চলেছে। আর তাদের মধ্যে অবৈধ টাকা পয়সা লুট হয়েছে। আর এই অবৈধ টাকা পয়সা যখনই তাদের লুট করেছে, আর বর্তমান সরকার মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই দুর্নীতির টাকা কার কাছে কত টাকা আছে সেটা দেখুন, প্রত্যেকটা জায়গায় রেট হচ্ছে আর সেই টাকা তার উৎস বেরিয়ে আসছে। তাহলে আমরা বিগত দিনে আন্দোলনের সময় বলতাম যে তৃণমূল সরকার এই তারা দুর্নীতি করছে এবং এই তৃণমূল সরকারই বীরভূমকে বারুদের স্তূপে রূপান্তরিত করেছে। এই তৃণমূলের নেতারাই প্রান্তিক ব্যবসাদার যারা, সেই প্রান্তিক ব্যবসাদার দিকে তারা মাফিয়া বানিয়েছে, পাথর মাফিয়া, বালি মাফিয়া বানিয়েছে। তাই তার প্রমাণ আপনারা পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ, বীরভূমের মানুষ তার উদাহরণস্বরূপ দেখছে। তাই এটা আমরা খুব আশাবাদী যে আগামী দিনে এই এরিয়ার মানুষদের ভালো কিছু হবে, প্রত্যেক মানুষ কর্মসংস্থান পাবে। তার কারণ একটার পর একটা প্রপোজাল আমরা কিন্তু বিধানসভায় বলেছি। সাঁইতিয়া বিধানসভা একটি বাণিজ্যিক কেন্দ্র, তার বিষয়েও আমরা প্রপোজাল দিয়েছি যে কিভাবে ব্যবসার বাড়ে, কিভাবে পাথর শিল্প যেভাবে ধ্বংস হয়ে গেছে। আমাদের সম্মানীয় রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা রাস্তাঘাট উন্নতির জন্য, ডেউচা পাচামির রাস্তাঘাট যাতে আরও উন্নত মানের হয় সেজন্যও তিনি বলেছেন। আর রাস্তাঘাট উন্নত মানের হলেই শিল্পের মান আরও বেড়ে যাবে, আর শিল্পের মান বাড়লে শ্রমিকদের আর্থিক অবস্থা উন্নত হবে। তাই এই বিষয়ে আমরা সর্বদাই চেষ্টা করছি। বিশেষ করে যেভাবে পুরনো এমএলএরা যেভাবে ছবি তুলতে ব্যস্ত, তাদেরকে সব দিন পেত না। একজন বিধায়কের কাছে একজন সাধারণ মানুষ এসে তার বলার সাহস থাকতো না, সেটা কিন্তু আমরা কাটিয়ে তুলেছি। মানুষের কাছে আমরা দেখুন জনতার দরবার করছি এবং সেই জনতার দরবারে মানুষের কথা আমরা পরিষ্কারভাবে তাদের কথা শুনে সেটা বিধানসভায় আমরা খুব সুন্দরভাবে সেটা ব্যক্ত করছি। এটাই পরিবর্তন। আর এই পরিবর্তন শুধু কেবলমাত্র একটা শ্রেণীর মানুষের জন্য নয়, এই পরিবর্তনের উন্নততর হিসাবে রূপান্তরিত হবে এবং তার সাকসেস ছাত্রছাত্রীরা, কৃষক, যুব সমাজ, নারী, মা বোন সকলেই তারা কিন্তু সমান মর্যাদা পাবে। আজকে দেখুন যে আমরা যে বলতাম যে নারী নিরাপত্তার কথা, বিগত দিনে আজ 100 দিন হয়েছে, সরকার আমাদের 100 দিন হয়েছে। সেই 100 দিনে আজকে দেখুন যে নারীদের নিরাপত্তার জন্য প্রত্যেকটা আমরা থানায় দুর্গা বাহিনী এবং দুর্গা বাহিনীর ডেস্ক তৈরি হয়েছে। অর্থাৎ মা বোনরা স্বাধীনভাবে তারা কিন্তু চলাফেরা করতে পারবে। আপনারা দেখেছেন তার নিদর্শন, বারুইপুরের ঘটনা আপনারা দেখেছেন যে বারুইপুরে একটা যে ঘটনা, সেই বারুইপুরের ঘটনায় একজনকে রেপ করা হয়েছিল, অন দ্য স্পট তার বিচার হয়ে গেছে। এবং কি আপনারা দেখেছেন আরজি করের ঘটনার চলছে তদন্ত এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছে। তামান্নারও খবর আপনারা দেখেছেন, একেবারে নতুন করে। তাহলে এই যে নতুন করে নতুন রূপে সাজা, 100 দিনের সরকারের বয়স, আর সেই 100 দিন সরকারের বয়সের পর 100-র অধিক প্রকল্পের মাধ্যমে মানুষ নতুন করে নতুন রূপে মানুষ সেজেছে। আজকে আজকে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, গ্রামে গ্রামে মানুষ নতুনভাবে আশার আলো দেখছে। বেকার যুবক যুবতীরা স্বপ্ন দেখছে। বিগত দিনে একটা প্রান্তিক গরিব ঘরের ছেলে, তাকে চাকরি পাওয়ার জন্য তার বাবা মাকে চিন্তাভাবনা করতে হতো যে তার 10 লাখ আছে, 12 লাখ আছে, 15 লাখ আছে, তাকে চাকরি পেতে হবে। আজকে দেখুন সমস্ত বেকার যুবক যুবতীরা নতুন করে স্বপ্ন দেখছে যে সামনেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মহাশয় তিনি দেখবেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করবেন, আর সে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে। স্কুল সার্ভিস কমিশনে কাদের হাতে গেছে আপনারা দেখেছেন? 2-3জন আমাদের রামকৃষ্ণ মিশনের যারা আছেন ব্রহ্মচারী, তাদের হাতে ন্যস্ত হয়েছে। তাই এ থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে কি করতে চলেছে, এবং স্বচ্ছতা, নিরাপত্তা এবং দুর্নীতির বিরুদ্ধে এই সরকার যে চলবে সেটা 100 দিনের মধ্যে প্রমাণ দিয়ে দিয়েছে। আমি এর আগে যখন কৃষ্ণবাবুর সঙ্গে কথা বলেছিলাম তখন তার মুখে এইটা শোনা গিয়েছিল যে ঠিক কীভাবে উন্নয়ন হবে। সরকার 100 দিন পেরিয়েছে এবং সরকারের 100 দিনের পার করার পর তার যে কথাবার্তা সেখানে পরিষ্কার যে উন্নয়ন কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং সেই উন্নয়ন মাস্টারমশাই তিনি, এবং মাস্টারমশাইয়ের বক্তব্য মাস্টারমশাইয়ের মতনই চিন্তাভাবনা, এবং তার বক্তব্যে এটা পরিষ্কার যে কোনো ধর্ম বর্ণ এই উন্নয়নে বাধা হবে না, যেটা গতবারের সরকারে হয়েছিল, দল দেখে বা বর্ণ দেখে সাধারণ মানুষের উন্নয়ন হয়েছিল। এইবার তা হবে না, বরং এইবার ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন হবে। এর পাশাপাশি কৃষ্ণকান্ত বাবুর গলায় এটাও পরিষ্কার যে ঠিক কীভাবে এই রোডম্যাপ অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের নেতৃত্বে বা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই গোটা বঙ্গে বা বলা ভালো তার নিজের কেন্দ্র সাঁইথিয়ায় তিনি উন্নয়নযোগ্য চালাবেন, এবং দিনের পর দিন রাজস্ব থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সেগুলো বন্ধ করবেন বা রাজস্ব ঠিকঠাকভাবে সরকারের ঘরে পৌঁছে দিতে সাহায্য করবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার সমস্ত সিএন চ্যানেলের দর্শকদের, নমস্কার। ধন্যবাদ কৃষ্ণবাবুকেও।